আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান। একটা সপ্তাহ, একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। নমস্কার বন্ধুরা। আহ, অনেকদিন পরে আজকে একাদশ শ্রেণীর কোনো বিষয় নয়, আজকে দশম শ্রেণীর একটি বিখ্যাত কবিতা আহ, যেটি পাঠ্য আছে, পাবলো নেরুদার লেখা, সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। আমি কবিতাটি পরে আলোচনা করছি, তার আগে আমরা যেটা করে থাকি যে কবিকে নিয়ে বা লেখককে নিয়ে এবং তার পরিচয় একটু আমরা জেনে নিই। পাবলো নেরুদা তার বর্ণময় বৈচিত্র্য জীবন, তিনি রাজনীতির প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি রাষ্ট্রদূত হিসেবে রেঙ্গুনে ছিলেন, চীনে ছিলেন, শ্রীলঙ্কাতে ছিলেন এবং বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করেছেন। আর এই বিভিন্ন দেশে ভ্রমণ করার সূত্রে বিচিত্র মানুষের সঙ্গে তিনি মিশেছেন এবং সেই মানুষের কথাই তার কাব্যে উঠে এসছেন। তিনি দুটো বিশ্বযুদ্ধ দেখেছেন, তিনি গৃহযুদ্ধ দেখেছেন এবং তার কবিতার বা তার কাব্যগ্রন্থের যে বিষয় পরাবস্ত্রবাদ, ইতিহাস, রাজনীতি, প্রেম, নারী ইত্যাদি কিন্তু আমরা তার কবিতায় বিষয় হিসেবে পাচ্ছি। আমরা প্রথমে পাবলো নেরুদার যে জন্ম 12ই জুলাই 1904 এবং মৃত্যু 23শে সেপ্টেম্বর 1973 সালে। আমরা পাবলো নেরুদা নামেই জানি, কিন্তু তার প্রকৃত নাম রেকতালি রিকার্দো রেন্স বার্সো আলতো। স্প্যানিশ নাম একটু কঠিন, রেকতালি রিকার্দো রেন্স বার্সো আলতো, এটা হচ্ছে তার প্রকৃত নাম, কিন্তু আমরা পাবলো নেরুদা নামেই জানি। এই পাবলো নেরুদা নামের রহস্য আবার যা নেরুদা এবং পাবলো পিকাসো, এই পিকাসোর পাবলো এবং যা নেরুদার নেরু, এর থেকে আমরা পাবলো নেরুদা পাচ্ছি। এটাই হচ্ছে তার নামের রহস্য। মার্কেস পাবলো নেরুদা সম্পর্কে বলেছিলেন যে বিংশ শতাব্দীর যে কোনো ভাষার শ্রেষ্ঠ কবি হচ্ছেন পাবলো নেরুদা। এবং এবারে আমরা তার যে কাব্যগ্রন্থগুলো পাচ্ছি, অনেকগুলো অনেক বিষয় নিয়ে তিনি লিখেছেন, নোভেলা লিখেছেন, তিনি আত্মজীবনী লিখেছেন, ভ্রমণ সাহিত্য লিখেছেন, কিন্তু আমরা তার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম আমরা পাচ্ছি, যেগুলো আমাদের দশম শ্রেণীর বইয়ে দেওয়া আছে, সেগুলো একটু বলে নিই। 20টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, এ পৃথিবী, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্বসঙ্গীত, চিলির পাথর, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা, এই নামগুলো আমরা পাচ্ছি তার কাব্যগ্রন্থের সঙ্গে। তিনি 1971 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এবারে আমরা তার যে কবিতা অসুখী একজন, যেটি তর্জমা করেছেন আমাদের বাংলা ভাষার আরেকজন বিখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। তার মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। এই কাব্যগ্রন্থের মধ্যে তার অসুখী একজন কবিতাটি রয়েছে। এবারে আমরা সরাসরি কবিতার আলোচনায় প্রবেশ করি। অসুখী একজন পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ, একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস ঘাস জন্মালো রাস্তায়। কবি একজনকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে তাকে ছেড়ে দিয়ে কবি চলে গেলেন দূর, অনেক দূরে। কবির সঙ্গে সেই ব্যক্তির সম্পর্ক কি আমরা কিন্তু এখনো কবিতায় পাইনি। অবশ্যই ঘরের দরজায় আমরা যাকে দাঁড় করিয়ে রেখে চলে যাই, নিশ্চয়ই সে আমাদের খুবই কাছের প্রিয় কোনো একজন ব্যক্তি। সেটা কবির স্ত্রী হতে পারেন, কবির প্রেমিকা নারী হতে পারেন। সেই ব্যক্তি জানতেন না যে কবি আর কোনোদিন ফিরে আসবেন না। খুবই সুন্দর এখানে যে চিত্রগুলো কবি এঁকেছেন কবিতায়, ছোট ছোট করে বড় সময়, একটা কুকুর হেঁটে গেল, একটা ক্ষুদ্র সময়, গির্জার নান হেঁটে গেল, একটুখানি বড় সময়, তার থেকে একটা সপ্তাহ, আরেকটু বড় সময়, তার থেকে একটা বছর।
ছোট ছোট সময় থেকে বড় বড় সময় কেটে যাচ্ছে, অনেকটা সময় কেটে যাচ্ছে, এই ছবিগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র ছবিগুলোর মধ্যে দিয়ে কবি আমাদের বোঝাতে চেয়েছেন। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঋতু বদল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কবি যে পথে চলে গিয়েছেন সেই পথে যে পদচিহ্ন ছিল সেগুলো বৃষ্টিতে ধুয়ে দিয়েছে এবং সেখানে ঘাসের জন্ম হয়েছে, অর্থাৎ কবির সমস্ত স্মৃতিই যেন মুছে যাচ্ছে সেই ব্যক্তিটির কাছ থেকে। আদৌ কি মুছে যাচ্ছে? আমরা কবিতার পরবর্তী অংশে দেখব। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথায়। আমরা যদি কারো জন্য অপেক্ষা করতে থাকি, সেই অপেক্ষার সময় কাটানো কতটা দুঃসহ হয়ে পড়ে আমাদের জন্য, কবি যেন এখানে বলতে চেয়েছেন যে একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথায়। পাথর যেমন ভারী হয়, ঠিক সেই কবির প্রিয় মানুষটি যাকে তিনি অপেক্ষা করে রেখেছিলেন ঘরের দরজায়, সেই ব্যক্তিটির কাছে, সেই মানুষটির কাছে অপেক্ষা করার যে সময়টা ঠিক পাথরের মতো ভারী হয়ে গেছে, কবি এখানে বলছে। এবারে আমরা কবিতার দ্বিতীয় পর্যায়ে সেই ব্যক্তির পরিচয় পাবো এবং সেই ব্যক্তি কি শুধুই কবির প্রিয় কোনো বা কাছের কোনো মানুষ, না আরো এর থেকে আরো অনেক বড় কিছু, এবারের অংশে আমরা সেটা পাবো। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। অর্থাৎ কবি একজন মেয়ে, অর্থাৎ যে মেয়ে কবির খুব কাছের, যাকে তিনি অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে অনেক দূরে চলে গেছেন, যখন যুদ্ধ এলো, যুদ্ধ যখন আসে সমস্ত কিছু ধ্বংস করে দেয় আমাদের চারপাশকে। তাই যুদ্ধের সেই ভয়াবহতাকে কবি এখানে আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। শিশুরা বাড়িরা খুন হয়েছেন, কারণ যুদ্ধ তো বেছে বেছে কাউকে মৃত্যু দেয় না, সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়। কিন্তু সেই মেয়েটি যাকে কবি দাঁড় করিয়ে রেখে এসেছিলেন দরজায়, তার মৃত্যু হয় না। তাহলে মেয়েটি কে? এখানেই আমাদের প্রশ্ন। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারাও আর স্বপ্নে দেখাতে পারল না। অর্থাৎ চারপাশে সমস্ত কিছুতে আগুন জ্বলে উঠেছে, যুদ্ধ সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। আমরা যখন অসহায় হয়ে পড়ি তখন মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে আমরা দেবতাদের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এবং যে দেবতারা হাজার বছর ধরে ধ্যানে সেই মন্দিরগুলোতে ছিলেন, তারা কিন্তু কোনো শুশ্রূষার বার্তা দিতে পারলেন না, কাউকে রক্ষা করতে পারলেন না, এবং তাদের মন্দির থেকে টুকরো টুকরো হয়ে গেল সমস্ত কিছু, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারাও স্বপ্ন দেখাতে পারলো না। মানে তারাও সেই যুদ্ধের কাছে যেন অসহায় হয়ে পড়েছে সেই দেবতারা। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, কবির সেই বাড়ি যেখানে কবি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন, সেখানকার গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, সেই গোলাপি গাছের করতলের মতো পাতা, করতল মানে হাতের যে তল, হাত আমাদের করতল আমরা যেটাকে বলি, তার মতো ছড়ানো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সমস্ত কিছু যুদ্ধ ধ্বংস করে দিচ্ছে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অর্থাৎ শহরকে ধ্বংস করে দিয়েছেন, অবশিষ্ট হিসেবে রয়েছে কাঠ, জ্বলে যাওয়া কাঠ, কয়লা, দোমরানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। সেই মূর্তি দেবতাদেরও হতে পারে বা কোনো মহামানবেরও হতে পারে। সেই মূর্তিগুলো পড়ে আছে বিভৎস হয়ে, রক্তের কালো দাগ, মানে প্রচুর হত্যা করা হয়েছে মানুষকে, অনেক মানুষকে। সেই মানুষের হত্যা করার পর তাদের শরীর থেকে বেরিয়ে আসা রক্ত সেখানে কালো দাগ হয়ে ছড়িয়ে রয়েছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এখানেই আমাদের আলোচনার বিষয় যে কবি যে প্রেমিকা বা কাছের
মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে এসেছিলেন, সেই মেয়েটি এই কবিতায় শুধু সেই মেয়েটি এর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এখানে কোথাও যেন কবি তার প্রিয় স্বদেশের কথা স্মরণ করেছেন, যেই স্বদেশের উপর এত নির্মম অত্যাচার, এত ধ্বংসলীলা হওয়ার পর সেই স্বদেশ যেন কবির জন্য অপেক্ষা করে আছে। কবিতা এখানেই একটি অর্থ থেকে অনেক অর্থে ছড়িয়ে পড়ে, এখানেই কবিতার সার্থকতা। যদি আমরা এই কবিতার নামকরণ বলি যে এখানে অসুখী একজন, কবিতায় কবি অসুখী বলতে কার কথা বলেছেন? কবি কি সেই মেয়েটি যাকে দরজায় দাঁড় করিয়ে রেখে এসেছিলেন কবি, তার কথা সে অসুখী? কবি অসুখী, নাকি কবির সেই প্রিয় স্বদেশ ভূমি অসুখী? এখানে আমাদের বলতে হবে শুধু সেই কবির কাছের নারী বা প্রিয়তমা নারী বা প্রেমিকা নারীই নয়, বা কবি নিজেই অসুখী নয়, তার সঙ্গে কবির স্বদেশ এখানে অসুখী হয়ে রয়েছে। যেই স্বদেশের উপর গৃহযুদ্ধ এর একটা বড় আঘাত যে স্বদেশ সহ্য করেছে, তারপরেও যেন কবির জন্য তার প্রিয়তমা নারী যেমন অপেক্ষা করে আছে, ঠিক একই রকম ভাবে তার স্বদেশ যেন কবির জন্য অপেক্ষা করে আছে। এখানেই অপেক্ষায় থাকা মানে কি আবার নতুন করে সমস্ত কিছু শুরু করা। ঠিক আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার পরে আবার আমরা যেমন নতুন করে বারবার সভ্যতা আমাদের এগিয়ে গেছে, ঠিক একই রকম ভাবে এই কবিতায় কবি যেন আবার সমস্ত কিছু নতুন করে শুরু করার জন্য সেই প্রিয়তম মেয়েটির কথা বলেছেন, যে মেয়েটি কবির জন্য অপেক্ষা করে আছেন। কেন? আবার নতুন করে সবকিছু শুরু করবেন, আবার একটা দেশ নতুন করে জেগে উঠবে তার সমস্ত ধ্বংস অবশেষকে সরিয়ে রেখে। এখানে কবিতাটির নামকরণের সার্থকতা। এখান থেকে অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন হতে পারে যে অসুখী একজন কবিতার নামকরণ, বা অসুখী একজন কবিতায় যে ধ্বংসের কথা, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের কথা বলা হয়েছে, যে উপমাগুলো ব্যবহার করা হয়েছে, যে চিত্র অঙ্কন করা হয়েছে সেই প্রসঙ্গ, বা অসুখী একজন কবিতায় অসুখী একজন কিভাবে অনেক মানুষের অসুখী, অনেক একজন মানুষ থেকে কিভাবে অনেক মানুষ অসুখী হয়ে ওঠেন সেই কবিতা পাঠের পর, সে তার রস বিচার সম্পর্কে আলোচনা আসতে পারে। এছাড়া অনেক ছোট ছোট প্রশ্ন এখান থেকে হবে, তার জন্য আমাদের বারবার এই কবিতাগুলো পড়তে হবে। তো আপনাদের যদি আরো কোনো এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, আজকে এইটুকু।